আমি দুঃখিত বাবা, আপনার বাসায় এইভাবে সিন ক্রিয়েট করতে চাইনি, কিন্তু ওই লোকটাকে শাস্তি না দিয়েও উপায় ছিল না। ও আমার সাথে শত্রুতা নেভাতে গিয়ে কতগুলো অসহায় মানুষের ক্ষতি করেছে। আপনারা পুরো ঘটনা মেহুলের কাছ থেকে শুনে নেবেন। আমি এখন যাচ্ছি, আমাকেও থানায় থাকতে হবে। মেহুল, মা বাবাকে সব বুঝিয়ে বলবেন। আসছি। রাবির দরজার কাছে যেতেই মেহুল তার কাছে ছুটে গিয়ে বলল, রাবির, সাবধানে থাকবেন প্লিজ। ওই সাদরাজ আহমেদকে আমার খুব ভয় করে। রাবির তার দিকে চেয়ে ম্লান হেসে বলে, চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। শুধুমাত্র ওই লোকটার মুখের কথার ভিত্তিতে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। আপনি জানেন না আমি কি করতে পারি। আপনার কিন্তু চাকরি রিস্কে আছে বলে দিলাম। ওনার চাকরি নিয়ে তোমাকে ভাবতে হবে না সাদরাজ আহমেদ, তুমি তোমার নিজের কথা ভাবো। অনেক করেছো, তোমার জন্য আজ এতগুলো মানুষ অসহায়ের মতো পড়ে আছে। তুমি কি ভেবেছো এত কিছু করেও পার পেয়ে যাবে? এত সোজা? তোমাকে কালকে কোর্টে ওঠানো হবে। আমি নিজে তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। আমিও দেখব এবার তুমি কি করে বাঁচো। সাদরাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না রাবির খান। তুমি আর তোমার স্ত্রী মিলে ইচ্ছে করে এসব করেছো, তাই না? সবই সাজানো নাটক আমাকে আটকানোর জন্য। আচ্ছা, আমিও দেখব ঠিক কতদিন তোমরা আমাকে আটকে রাখতে পারো। রাবির দাঁতে দাঁত চেপে বলে, তুমি যাতে আজীবন এই জেলে পচে মরো, আমি সেই ব্যবস্থাই করব। আহ, তোমার এসব হুমকিতে এই সাদরাজ আহমেদ ভয় পায় না। যাও যাও, যা খুশি করো গিয়ে। সাদরাজ আহমেদকে আটকানো এত সহজ না। রাবির বাঁকা হেসে বলে, সেটা তো সময়ই বলে দেবে। আপনি আমার কল ধরেন না কেন বলুন তো? ব্যস্ত ছিলাম। তাই বলে একটু মেসেজও করা যায় না নাকি? আমি যে ওই দিকে টেনশনে মরে যাই সেটা কি আপনি বোঝেন না? আমার আর এত বুঝে কি হবে? আজকাল তো আমার থেকে আপনাকে সাদরাজ আহমেদই একটু বেশি বুঝছেন। মেহুল ঠোঁট চেপে হেসে বলে, বাবা, আপনার আবার হিংসেও হয়? না, আমার কেন হিংসা হবে? আমার তো মন নেই, আমি তো রোবট। আমার ওয়াইফের সাথে আমারই শত্রু এত ভাব বিনিময় করবে আর আমি হাসি মনে মেনে নেব? এটাই তো আপনি চান, তাই না? মেহুল মৃদু হেসে বলে, আমি এমনটা চাই কখন বললাম? আপনার শত্রু তো আমারও শত্রু। আমি তো আপনার কথা ভেবেই ওই লোকটার সাথে একটু কথা বলেছিলাম। হ্যাঁ, বুঝেছি, কিন্তু ওর এই সাহসের ফল তো ওকে পেতেই হবে। আমার ওয়াইফের দিকে ও নজর তুলে তাকায় কি করে? তাছাড়া ওর অন্যায়ের বোঝা তো কম না। সব কিছু কালকে আমি কোর্টে বলবো, তারপর দেখিয়ে ওকে কে বাঁচায়। মেহুল ভীত সুরে বলল, এত কিছুর পর ওই লোকটা আপনার কোনো ক্ষতি করে দেবে না তো? যা রাগ ওনার আমার প্রতি। নিজে বাঁচলেই না আমার ক্ষতি করবে? আগে তো নিজে বাঁচুক। আর এই কয়দিন আপনার বাসা থেকে বের হওয়ার দরকার নেই। ওর অ্যারেস্ট হওয়ার খবর পেয়ে ওর লোকগুলো নিশ্চয়ই আরো তৎপর হয়ে উঠেছে। ওরা এখন যে কোনো মূল্যে ওকে বের করতে চাইবে, তাই আপাতত আপনার বাইরে বের হওয়ার দরকার নেই। আর খুব প্রয়োজন পড়লে আমাকে কল দেবেন, আমি নিজে আপনাকে নিতে আসবো। মেহুল তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে বলে, এত ভালোবাসলে ভালোবাসতেও নজর লাগে, বুঝলেন নেতা সাহেব? চিন্তা নেই, ভবিষ্যতে আর কেউ নজর দিতে আসলে তার সেই নজর উপড়ে ফেলা হবে। এত কিছুর পরেও সাদরাজ আহমেদকে কোর্ট কেবল জরিমানা করলো, কোনো শাস্তি দিল না। আমি তো এই ব্যাপার মেনে নিতে পারছি না। অথচ শাস্তি পেল কে? ওই লোকটা যাকে সে ভয় দেখিয়ে এত কিছু করিয়েছে। আপনি বলুন, এখানে কোন দিক দিয়ে ন্যায় বিচার হয়েছে? রাবির উদ্ভ্রান্ত হয়ে পড়েছে যেন। কোর্টের রায় শোনার পর থেকে সে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই রায় একদমই ঠিক হয়নি। সে যে শাস্তি পাওয়ার কথা তাকে কিছু টাকার জরিমানা দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ যার শাস্তির প্রয়োজন নেই তাকে 2 বছরের কারাদণ্ড দিয়ে বসে আছে। এটা কেমন ন্যায় বিচার হলো? রাবির প্রচণ্ড রকম বিরক্ত, গরমে ঘেমে একাকার। তবুও গাড়িতে গিয়ে বসছে না। ফোনে মেহুল বলল, ওই লোকটা আবার আগে থেকেই জর্জকে টাকা দিয়ে রাখেনি তো? বা ওই লোকের কোনো কাছের কেউ এসব করেছে? হতেও পারে, আমিও তাই ভাবছিলাম। নয়তো এত প্রমাণের পরও জজ কি করে এই রায় দিতে পারেন? আমার তো রাগে মাথা ফেটে যাচ্ছে। শান্ত হন। এখন আর আপনি রাগ দেখিয়ে কিছুই করতে পারবেন না। দুনিয়াটাই এমন, খারাপ মানুষগুলো এভাবেই সব সময় পার পেয়ে যায়। তবে চিন্তা করবেন না, একদিন না একদিন ওদের ঠিক ধরা পড়তে হবে, শুধু সেই সময়ের অপেক্ষা। মেহুল, এই অপেক্ষা আমি আরো কয়েক বছর আগে থেকেই করছি, কিন্তু আর কত? এই সাদরাজ আহমেদ শুধরানোর লোক না, ওকে আর এভাবে ছেড়ে দেওয়া যায় না। ওকে ছেড়ে দিলেও এখন আপনার ক্ষতি করতে চাইবে।
আর তেমনটা হলে আইনের আগে আমি নিজেই ওকে খুন করে ফেলবো। আপনি আছেন না, ওই লোকটা আমার কিছুই করতে পারবে না। এখন আপনি কোথায়? বাসায় আসুন, আমাদের বাসায় আপনার মা আসছেন আমাদের অনুষ্ঠানের ডেট ফিক্সড করার জন্য। আচ্ছা, আমি আসছি। রাবির আসার পর মেহুল বসার রুমে যায়। এতক্ষণ যায়নি। তার শাশুড়ি মা এতক্ষণ তার মা বাবার সাথে কথা বলছিলেন। তিনি মেহুলকে দেখে হেসে জিজ্ঞেস করলেন, কেমন আছো মা? মেহুল সালাম দিয়ে জবাব দেয়। রাবির তার দিকে তাকায়। একটা সুতি কমলা রঙের বাটিক শাড়ি পরেছে সে। রাবিরের চোখে মুখে যত ক্লান্তি, বিষাদ আর বিরক্ত ভরা ভাব ছিল তা যেন নিমিষেই হাওয়া গেল। সে অবাক হয়ে ভাবল, একটা মানুষ এত স্নিগ্ধ হয় কি করে। এই মাসের শেষ শুক্রবার রাবির আর মেহুলের অনুষ্ঠানের ডেট ঠিক করা হয়। যদিও মেহুল চেয়েছিল ঈদের পর হোক, কিন্তু রাবিরের একটু বেশিই তাড়া ছিল, তাই তার কথা মতোই তারিখ ঠিক করা হয়েছে। না খেয়ে চলে এলেন যে? খেয়েছি তো। এত তাড়াতাড়ি খাওয়া শেষ? হ্যাঁ, আপনি বসছেন না কেন? আমার এখন খিদে নেই, সকালে নাস্তা বেশি খেয়েছি। রাবির চুপচাপ দাঁড়িয়ে থাকলে মেহুল জিজ্ঞেস করে, আপনি খুব ক্লান্ত তাই না? না, ক্লান্ত না, তবে খুব বিরক্ত, চিন্তা হচ্ছে খুব। এখানে বসুন। একটা চেয়ার দেখিয়ে মেহুল বলল। রাবির জিজ্ঞেস করল, কেন? বসুনই না বলছি। রাবির চেয়ারে বসে। মেহুল তার পেছনে গিয়ে দাঁড়ায়। রাবির জিজ্ঞেস করে, কি করেছেন? আপনি চোখ বন্ধ করুন, তাহলেই বুঝতে পারবেন। রাবির ভ্রু কুচকে বলে, কি করতে চাইছেন বলুন তো? আহা, আপনি আগে চোখটা বন্ধ করুন না। রাবির চোখ বন্ধ করল। মেহুল পেছনে দাঁড়িয়ে রাবিরের কপালে ম্যাসাজ করে চুল টানতে লাগলো। সে এত আরাম করে রাবিরের চুল টেনে মাথা ম্যাসাজ করে দিচ্ছিল যে রাবিরের ঘুমি চলে আসছিল। সে নরম সুরে বলল, ইস, এভাবে যত্ন নেওয়ার জন্য তো অনুষ্ঠানের ডেটটা আগামী শুক্রবারই ফিক্সড করা উচিত ছিল। তাই না? আমি অবশ্য এই কাজে খুব এক্সপার্ট। আপনার একটু ক্লান্তি লাগলেই বলবেন, আমি এভাবে যত্ন করে আপনার মাথা টিপে দিব। মেহুল অনেকক্ষণ রাবিরের মাথা টিপে দিল। কাজ শেষ করে সে রাবিরের সামনে এসে একটা হাত মেলে দাঁড়ায়। রাবির তা দেখে জিজ্ঞেস করে, কি হলো? ও মা, জানেন না, স্বামীর যত্ন করলে বউকে বকশিশ দিতে হয়। রাবির মৃদু হেসে বলে, না, আগে জানতাম না। এখন তো জেনে নিয়েছেন, এবার দিন। রাবির তার মানিব্যাগ বের করে 5টা 1000 টাকার কচকচে নোট বের করে মেহুলের হাতে দিয়ে বলে, নিন আপনার বকশিস। মেহুল টাকা দেখে অবাক হয়ে বলল, এত বেশি বকশিশ দিলে কিন্তু একসময় আপনি ফকির হয়ে যাবেন। আপনাকে এইভাবে বকশিস দিয়ে ফকির হতে আমার কোনো অসুবিধা নেই। মেহুল টাকাটা হাতে নিয়ে বলে, আচ্ছা দাঁড়ান, বকশিশ বেশি পেলে সার্ভিসও একটু বেশি দেয়া লাগে। এই বলে সে আবার রাবিরের চুলে বিলি কাটতে আরম্ভ করলো। রাবির তার মাকে নিয়ে সন্ধ্যের পর বেরিয়ে যায়। মেহুল আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, এই লোকটা এত অসভ্য কেন। মেহুল যেন লজ্জায় মিশে যাচ্ছিল তখন। এমনিতে কত নিরামিষ, কিন্তু হুটহাট আবার এমন সব কাজ করে বসে যে রীতিমতো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়ে যায়। মেহুল দীর্ঘশ্বাস ফেলে তার রুমের দরজাটা আটকে দেয় শাড়ি চেঞ্জ করার জন্য। অনুষ্ঠানের আর বেশি দিন নেই, তাই দুই পরিবারের বেশ কেনাকাটা চলছে। কাবিনের সময় খুব বেশি কিছু কেনা হয়নি। রাবিরের মা তাই এবার মন ভরে ছেলের বউয়ের জন্য বিয়ের কেনাকাটা করছেন। আর রাবির খুব একটা সময় দিতে না পারলেও মেহুলকে তিনি এতে সবসময় সাথে রাখেন। আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। মেহুলের জন্য গয়না কিনবেন, তাই তার পছন্দ অপছন্দ ভীষণ প্রয়োজন। গয়নার দোকানে গয়না দেখার সময় মেহুল বেশ চিন্তায় পড়ে যায়। তার সব সময় খুব সিম্পল জিনিস পছন্দ, কিন্তু অন্যদিকে তার শাশুড়ি পছন্দ করছেন সব গর্জিয়াস জিনিসপত্র। মেহুল সিম্পল কিছু পছন্দ করলে তিনি সেটা সাইডে রেখে একটা গর্জিয়াস সেট হাতে ধরিয়ে বলেন, এটা দেখো। অনেকক্ষণ দোকানে এত কিছু দেখার পরেও মেহুলের যখন কিছুই পছন্দ হচ্ছিল না, তখন তার শাশুড়ি মা রাবিরকে কল করলেন। মা, কিছু বলবে? তুমি কোথায় আছো? কাজ শেষ হয়ে থাকলে এক্ষুনি স্বর্ণ গ্যালারিতে আসো। রাবির ভাবে কিছু হয়েছে হয়তো, তাই সে চিন্তিত সুরে জিজ্ঞেস করে, কেন মা, কিছু হয়েছে? হয়েছে বিরাট ঘটনা। তোমার বউ এখনো এক পিস গয়না পছন্দ করতে পারেনি। এখন তুমি এসেই তাকে পছন্দ করে দিয়ে যাও, আমার দ্বারা আর হবে না। এখনই আসতে হবে মা? হ্যাঁ, এখনই। আচ্ছা, তুমি রাখো, আমি আসছি। শাশুড়ি মা ফোন রাখতে মেহুল মুখ কাচুমাচু করে বলে, মা,
ওনাকে ডাকার কি দরকার ছিল? আমি তো পছন্দ করেছিলাম। তা তো দেখছিলামই, কি পছন্দ করছিলে। এটা বিয়ের গয়না, কোনো কাজ নেই, কিছু নেই। আমি চাই আমার ছেলের বউকে আমি স্বর্ণ দিয়ে ভরিয়ে দিতে, অথচ আমার ছেলের বউ কিনা তার জন্য এইসব স্বর্ণ পছন্দ করছে। হবে না, এখন রাবির এসেই সব পছন্দ করবে। রাবির দোকানের ভেতর প্রবেশ করতে সবাই তাকে সালাম দেয়। সে সালামের জবাব দিয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কি সমস্যা মা? তার মা কিছু গয়নার সেট তার দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তো এখান থেকে কোনটা বেশি ভালো লাগে। রাবির তখন মেহুলের দিকে এক পলক চেয়ে বলে, মেহুল আছে না, ওনাকে জিজ্ঞেস করো। করেছি, কিন্তু ও যা পছন্দ করেছে সেটা নেওয়া যাবে না। কেন মা, বাজেটের বেশি হয়ে যায়? সমস্যা নেই, আমি কার্ড নিয়ে এসেছি। বাজেটের বেশি হলে তো হতোই, তোমার বউ যা পছন্দ করেছে সেই সকল জিনিস বাজেটের ধারে কাছেও আসে না। এই যে দেখো, এই সেটটা এত সিম্পল সেট কেউ বিয়েতে পরে। রাবির গয়নাটা হাতে নিয়ে বলল, কেন, তোমার এটা পছন্দ হয়নি? না, আমার এটা পছন্দ হয়েছে। অন্য একটা ভারী গয়না দেখিয়ে রাবির সেটাও খুব মনোযোগ দিয়ে দেখে, তারপর নরম সুরে বলে, মা, গয়না কে পরবে? মেহুল তো। তাহলে তো আমাদের ওনার কমফোর্টের কথা আগে ভাবতে হবে, তাই না? গয়না ভারী বা হালকাতে কি আসে যায়? তুমি মেহুলকে যা দিবে সেটা তো ওনাকে ভালোবেসেই দিবে, আর তাই এখানে তোমার ভালোবাসাটাই আসল, গয়নার ওজন না। রাবিরের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম তুমি আমাকে ঠিক ভুলিয়ে ফেলবে। আচ্ছা, নাও নাও, মেহুলের যা পছন্দ তাই নাও। মেহুল প্রচন্ড খুশি হয়। সে মনে মনে ভাবে নিশ্চয়ই এভাবেই রাবির তার গানের ব্যাপারেও মাকে রাজি করিয়ে ফেলতে পারবে। মেহুল একটা হলুদ রঙের শাড়ি পরেছে, চুল থেকে তখন তার পানি পড়ছিল, তাই সে আঁচলটা কোমরে গুজে চুল মুছতে আরম্ভ করে। সে সময় রামিনা বেগম এসে বললেন, কি রে, এখনো তো কিছুই রেডি হোসনি, তাড়াতাড়ি কর, ওইদিকে ছাদে সবাই অপেক্ষা করছে তোর জন্য। মেহুল বলল, আমাকে জাস্ট 5 মিনিট সময় দাও মা, আমি রেডি হয়ে ছাদে যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। মেহুল দ্রুত চুল মুছিয়ে হালকা সেজে রুম থেকে বের হতে তার কিছু কাজিন আর রীতা একটা বড় ওড়না নিয়ে হাজির হয়। তারপর তারা সেই ওড়না মেহুলের মাথার উপর ধরে তাকে ছাদে নিয়ে যায়। ছাদে আরো আত্মীয় স্বজন ছিল। মেহুলের দাদা, নানা বাড়ি থেকে ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন এসেছেন। একটা ছোট্ট স্টেজ করা হয়েছে, মেহুল সেখানেই গিয়ে বসে। চারদিকে ফুল আর ফেরি লাইটে সাজানো। মেহুলের সামনে অনেক কিছু ডালা রাখা। সে বসার কিছুক্ষণ পর তার পাশে তার মা বাবা গিয়ে বসলেন। তারা হলুদের ডালা থেকে হলুদ নিয়ে মেহুলের মুখে লাগিয়ে দিলেন। তারপর একে একে অনেকেই আসে তাকে হলুদ দিতে। হলুদের পাট চুকিয়ে সবাই যখন মেহেদি দেওয়াতে ব্যস্ত, তখন নিচে থেকে খবর আসে ছেলের বাড়ির থেকে বিয়ের ডালা এসেছে। রীতা বলল, চল মেহুল, নিচে বোধহয় ভাইয়াও এসেছেন। রাবির এসেছে ভেবে মেহুল খুশি হয়। সেও রীতার সাথে নিচে যায়। তবে বাসায় গিয়ে সব ডালা দেখলেও সেই মানুষটাকে সে দেখে না। কিছু লোক এসে ডালা দিয়ে গিয়েছে, রাবির আসেনি। সবাই এত ডালা দেখে বলছে, বাবা, ছেলে তো দেখছে কোনো কিছুরই কমতে রাখিনি। মেহুল আর কিছু বলে না। রীতাকে বলে, মেহেদিগুলো নিয়ে আয়, বাকিটা রুমেই দিব। এই বলে মেহুল তার রুমে যায়, আর রীতা যায় মেহেদি আনতে। মেহুলের একটা কাজিন একটা ডালা নিয়ে তার রুমে প্রবেশ করে। মেহুল তখন তাকে বলে, কি রে, ডালা এখানে কেন আনছিস? এগুলো ড্রয়িং রুমে থাকবে। হ্যাঁ জানি, কিন্তু তুমি কি এই ডালাতে কি আছে সেটা দেখেছ? মেহুল সবগুলো ডালা ভালোভাবে দেখেনি, তাই সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কি আছে? ওই মেয়েটা তার সামনে ডালাটা রেখে বলল, এই যে দেখো। মেহুল চেয়ে দেখে পুরো ডালাটা আইসক্রিম আর অনেকগুলো চকলেট দিয়ে সাজানো, যা দেখে সঙ্গে সঙ্গেই মেহুলের মন খুশিতে নেচে ওঠে। সে অস্থির হয়ে রীতাকে বলে, রীতা খোল জলদি। মেহুলের হাতে মেহেদি থাকায় রীতায় ডালাটা খুলে তারপর একে একে সব আইসক্রিম আর চকলেট বের করে। অনেকটা সময় হয়ে যাওয়ায় আইসক্রিমগুলো গলে গিয়েছিল, তাই মেহুল সেগুলোকে ফ্রিজে রেখে আসতে বলল। তারপর সবাই মিলে চকলেটগুলো আলাদা করে। অনেক রকমের চকলেট দিয়েছে। মেহুল পারছে না সবগুলো একসাথে মুখে পুরে বসে থাকতে, কিন্তু তার বিচ্ছু সব কাজিনরা তার দিকে হাত পেতে চেয়ে আছে। তাই সে সবার মাঝে চকলেট বিলিয়ে নিজের চকলেটগুলো আলাদাভাবে রেখে দেয়, পরে খাবে।
তার রুমটা একটু খালি হওয়ার পর মেহুল রাবিরকে কল দেয়। রাবির কেটে দিয়ে আবার কল ব্যাক করে। মেহুল কোনো কথা বলে না। রাবির জিজ্ঞাসা করে, ডালা সবগুলো ঠিকঠাক মতো পেয়েছেন? মেহুল আস্তে করে বলে, জি আর ওই চকলেট আর আইসক্রিমের ডালাটা পেয়েছেন? জি, সবাইকে সবগুলো চকলেট আইসক্রিম ভাগ করে দিয়েছি। আর আপনি খাননি? না, আমি কেন খাবো? আমি কি বাচ্চা নাকি? ওই সব তো বাচ্চাদের জন্য ছিল, তাই না? রাবির ধীর সুরে বলল, না, আপনার জন্য। মেহুল কিছুক্ষণ নীরব থেকে বলল, আপনিও তো আসতে পারতেন। আমি তো এখনো বাসায় যাইনি। আপনার ওইখানে কিভাবে যাব বলুন? মেহুল তখন ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আপনি কি হলুদ করেননি? না, কালকে একটা জরুরি মিটিং ছিল। কাল সম্ভব না বলে সেটা আজকেই শেষ করতে হয়েছে। আর তাছাড়া আরও কিছু জরুরি কাজ ছিল। তাই বলে আপনি নিজের হলুদটাও করবেন না? সময় পাইনি, পেলে অবশ্যই করতাম। আপনার ওইদিকে সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে? জি পাশে কেউ আছে? না। আচ্ছা, ভিডিও কল দিচ্ছি। রাবির ভিডিও কল দেয়। মেহুল কল রিসিভ করে বলে, এখন আর ভিডিও কল দিয়ে কি হবে? না, ভাবলাম একটু আপনার সাজটা দেখি। থাক, এত ব্যস্ত মানুষের আর আমাকে না দেখলেও চলবে। কপালে আর গালে দেখে অনেক হলুদ লেগে আছে। রীতা বেশি হলুদ লাগিয়েছিল। আপনাকে সুন্দর লাগছে মেহুল। মেহুল বোধহয় লজ্জা পেল। মৃদু সুরে বলল, সুন্দর মানুষকে তো সবসময় সুন্দরই লাগবে, এটাই নিয়ম। রাবির তখন মুচকি হেসে বলল, হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন। মেহুল তখন স্ক্রিনের দিকে চেয়েছিল, বলল, একটা কথা বলবো? বলুন। এখন কি আপনার কোনো কাজ আছে? না, মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। মেহুল তখন লজ্জামাখা কণ্ঠে বলল, একবার এখানে আসবেন? রাবির ইতস্তত সুরে বলল, এখন তো সম্ভব না মেহুল, আই এম সরি। মেহুল মিকি হেসে বলল, না না, থাক, সমস্যা নেই। আচ্ছা রাখছি, আপনি কাজ করুন। মেহুল কল কেটে দেয়। মন খারাপ হয় তার, তবু কি করবে? রাবির ব্যস্ত মানুষ, আর তার এই ব্যস্ততায় তাকেও একসময় অভ্যস্ত হয়ে উঠতে হবে। শাড়ি পরিয়ে একচোট ঘুমিয়ে উঠেছে মেহুল। ঘুম ভাঙতে হাতের দিকে চেয়ে দেখে মেহেদিগুলো শুকিয়ে গেছে। সেগুলো তোলার জন্য তখন সে বারান্দায় যায়, আর সেই মুহূর্তে একটা গাড়ি এসে তাদের গেটের সামনে দাঁড়ায়, যেটা দেখা মাত্রই খুশিতে তার চোখ মুখ ঝলমলিয়ে ওঠে। গাড়ি থেকে সেই ব্যক্তিটা নামতে মেহুল বড় বড় চোখে তার দিকে তাকায়। রাবির উপরের দিকে চেয়ে ইশারায় তাকে নিচে নামতে বলে। মেহুলও দ্রুত রুম থেকে বেরিয়ে দরজার কাছে যায়। তার চাচি পেছন থেকে ডেকে জিজ্ঞেস করে, মেহুল, কোথায় যাচ্ছ? একটু নিচে যাচ্ছি চাচি, এখনই চলে আসবো। আরে এভাবে নিচে যাচ্ছ কেন? কিছু লাগলে অন্য কাউকে বলো। না না চাচি, তুমি মাকে বলো না, আমি যাবো আর আসবো। এটা বলে মেহুল দ্রুত নিচে নামে। তার চাচি বুঝতে পারেন না কি হয়েছে, তাই তিনি মেহুলের বারান্দার সামনে গিয়ে দাঁড়ান। নিচে তাকিয়ে দেখেন রাবির এসেছে। রাবিরকে নিচে দেখে আশ্বস্ত হন তিনি। পরে মুচকি হেসে বারান্দা থেকে চলে আসেন। মেহুল মাথায় বড় ঘোমটা টেনে রাবিরের সামনে গিয়ে দাঁড়ায়। রাবির তার দিকে চেয়ে বলে, এত জরুরি তরফে ডেকে যদি এত বড় ঘুমটাই দিয়ে রাখেন, তাহলে এখানে এসে আমার লাভটা কি হলো? মেহুল তখন মুচকি হেসে বলল, আপনার লাভের প্রয়োজন নেই, আমার লাভ হলেই হবে। আপনার লাভ কিভাবে? মেহুল তখন সঙ্গে সঙ্গে তার পেছন থেকে দুহাত বের করে রাবিরের গালে ঘষে বলল, এই যে আমার লাভ। রাবির গালে হাত ছুঁয়ে দেখল তার গালে হলুদ ভর্তি, সাথে হলুদ গাল থেকে পাঞ্জাবিতে পড়ে সেটার অবস্থাও খারাপ। মেহুল তাকে দেখে হেসে বলল, এবার আপনি আসতে পারেন। রাবির কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বলল, আশেপাশে মানুষ আছে বলে আপনি আজ বেঁচে গিয়েছেন, নয়তো? মেহুল ভ্রু উঁচিয়ে বলল, নয়তো কি? আপনাকে আমি ভয় পাই নাকি? রাবির হেসে বলল, ভয় পান না? না, মোটেও না। রাবির মেহুলের হাত টেনে ধরে বলে, চলুন তাহলে। মেহুল চমকে গেল। কোথায়? রাবির তাকে টেনে নিয়ে গিয়ে তার গাড়িতে গিয়ে বসায়। সেও ড্রাইভিং সিটে বসে জানালার গ্লাসগুলো তুলে দেয়। মেহুল ঢোক গিলে জিজ্ঞেস করে, কি হলো? আপনি আমাকে গাড়িতে কেন নিয়ে এলেন? রাবির তখন কোনো উত্তর না দিয়ে মুচকি হাসে। রাবির মেহুলের দিকে এগিয়ে আসতেই মেহুল আরও পিছিয়ে যায়।
ভীত সুরে জিজ্ঞেস করে, কি হলো? রাবির জবাব না দিয়ে আরও অগ্রসর হয়। মেহুলের চোখে মুখে ভীষণ অস্বস্তি। রাবির এগিয়ে গিয়ে মেহুলের 2 গালে তার গাল ঘষে। মেহুল চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। রাবির সিটে সরে এসে বলে, এবার ঠিক আছে? মেহুল চোখ মেলে তাকায়, বলে, আমার গালে কি হলুদ কম ছিল যে আপনাকেও লাগাতে হয়েছে? রাবির মৃদু হেসে বলে, হলুদ ছিল, তবে আমার ছোঁয়া ছিল না, তাই সেটাও পরিপূর্ণ করে দিলাম। মেহুল কপাল কুঁচকে তার গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলে, দাড়ি তো নয়, যেন ক্যাকটাস, গালটা জ্বালা করে দিয়েছে। রাবির তার দিকে চেয়ে বলে, কি হলো, গালে হাত দিয়ে বসে আছেন কেন? এবার আপনি বাসায় যেতে পারেন, আমার কাজ শেষ। যাচ্ছি, আপনাকে ডাকাই আমার ভুল। মেহুল গাড়ি থেকে নেমে 2 কদম এগিয়ে গিয়ে আবার গাড়ির কাছে গিয়ে বলে, আপনি ভেতরে যাবেন না? না, আজ আর যাবো না, কাল একেবারে আসবো। আসছি। রাবির গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মেহুলও আর দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে যায়। পরদিন খুব সকালে মেহুল রিতাকে নিয়ে পার্লারে চলে যায়। বউ সাজাতে অনেক সময় লাগে, তাই একটু তাড়াতাড়ি চলে গিয়েছে সে। রিতাও তার সাথে সাজবে। মেহুলের সাজ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। ব্রাইড সাজানোর রুমটা আলাদা। রিতা তাই সাজার জন্য অন্য রুমে বসেছে। তবে রিতার সাজ শুরু হওয়ার আগেই তার ফোনে একটা কল আসে। রিতা কল রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন কিছু বলে তাকে, যেটা শুনে সে আর বসে থাকতে পারে না। দ্রুত পার্লার থেকে বেরিয়ে যায়। তবে মেহুল তখন এসবের কিছুই জানত না। প্রায় 4 ঘন্টা পর মেহুলের সাজ শেষ হয়। ঘড়িতে তখন 11টা বাজে। একটা লাল রঙের গর্জিয়াস বেনারসি পরেছে সে। তার সাথে গয়না আর গর্জিয়াস একটা মেকআপে অসাধারণ লাগছে। নিজেকে আয়নায় দেখে নিজেই যেন চিনতে পারছে না। সে পুরোপুরি রেডি হওয়ার পর একজন মেকআপ স্টাফকে বলল, ওই রুমে আমার একজন ফ্রেন্ড আছে, ওর মেকআপ কি হয়ে গিয়েছে? মেয়েটা বলল, নাম কি ওনার? রিতা। নন ব্রাইডাল মেকআপ তো, এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আপনি বসুন, আমি দেখছি। মেহুল একটা চেয়ারে বসে ফোনটা পার্স থেকে বের করে অনেকগুলো ছবি তুলে রাবিরকে ছোট্ট একটা মেসেজ দেয়। কখন আসছেন? সে মেয়েটা আবার রুমে এসে বলল, ম্যাডাম, রিতা নামের ওই রুমে কেউ নেই। মেহুল ভ্রুকুচকে বলল, মানে ও তো আমার সাথেই এসেছিল, আপনারই তো ওকে নিয়ে রুমে সাজার জন্য যেতে বললেন। হ্যাঁ, কিন্তু এখন তো উনি ওই রুমে নেই, হয়তো সাজ শেষে চলে গিয়েছেন। না না, আমাকে না নিয়েও যাবে না। মেহুল তখন তার ফোন দিয়ে রিতার নাম্বারে কল লাগায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার নাম্বার বন্ধ বলছে। মেহুল পরে সেই রুম থেকে বেরিয়ে পুরো পার্লার ভালোভাবে খোঁজে, কিন্তু রিতাকে সে কোথাও খুঁজে পায় না। সে এবার চিন্তায় পড়ে যায়। বাসায় মাকে কল দেয়, জিজ্ঞেস করে সেখানে রিতা গিয়েছে কিনা, কিন্তু রামিনা বেগম বললেন রিতা সেখানে যায়নি। মেহুল রিতার মাকে কল করে, জিজ্ঞেস করে উনি কিছু জানেন কিনা, কিন্তু রিতার মাও কিছু বলতে পারেন না। মেহুল এবার ভীষণ চিন্তায় পড়ে। মেয়েটা হুট করে কোথায় চলে গেল। সে আরও কয়েকবার রিতার ফোনে কল করে, কিন্তু বরাবরই ফোনটা বন্ধ বলছে। মেহুল কি করবে বুঝতে পারছে না। সে সময়ই তার ফোনে রাবিরের মেসেজ আসে। সে লিখেছে তার আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। মেহুল সময় দেখে, 12টা বাজতে চলল। এইদিকে রিতার কোনো খোঁজ খবর নেই। পার্লারে ভালো করে খোঁজ নিয়ে দেখলো রিতা নাকি সাজতেই বসেনি, এর আগেই নাকি চলে গিয়েছে। মেহুল কোনো উপায় না পেয়ে গাড়িতে গিয়ে বসে। তার গার্ডকে জিজ্ঞেস করে, আপনি কি আমার ফ্রেন্ডকে পার্লার থেকে বেরোতে দেখেছেন? ম্যাডাম, আসলে অনেকেই তো যাচ্ছে বের হচ্ছে, আমি তো অতটা খেয়াল করিনি। কেন ম্যাডাম, কি হয়েছে? আসলে ওকে কলে পাচ্ছি না, কোথায় আছে সেটাও বুঝতে পারছি না। উনিও তো বাসায় চলে গিয়েছেন। না, বাসায় তো কল করেছি, বাসায় যায়নি। হতে পারে কোনো জরুরি কাজ পড়েছে, সেখানে গিয়েছেন। মেহুলের চিন্তা বাড়ছে। সে বলে, আচ্ছা আপনি বাসায় চলুন। মেহুল বাসায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করে রিতা এসেছে কিনা বা কারো রিতার সঙ্গে কথা হয়েছে কিনা, কিন্তু সবাই তাকে বলে রিতা এখানে আসেনি। তার চাচি বলেন, রিতা তো তোমার সাথে গিয়েছিল, তারপর তো সে আর এখানে আসেনি, তুমি একা গেলে যে। মেহুল বিচলিত সুরে জবাব দেয়, চাচি, ও আমার সাথে গিয়েছিল কি ঠিকই, কিন্তু হুট করে আবার পার্লার থেকে বেরিয়ে যায়। আর তারপর থেকে ওকে আমি অনেকবার কল দিয়েছি, কিন্তু ও ফোনও বন্ধ বলছে। আন্টিকেও কল দিয়েছিলাম, কিন্তু আন্টি বলেছেন উনিও কিছু জানেন না। মেয়েটা হুট করে কোথায় চলে গেল, কোথাও যাওয়ার আগে তো
অবশ্যই আমাকে বলে যেত, কিন্তু এভাবে না বলে কয়ে হঠাৎ উধাও হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। চাচি বলেন, আরে এত টেনশন করো না, চলে আসবে। মেহুল কিছুতেই স্বস্তি পাচ্ছে না। রিতা তো কখনোই এমন কিছু করেনি, কিছু আবার হয়নি তো। বরপক্ষ সেন্টারে পৌঁছে গিয়েছে। বাসায় এখন কোনো মেহমান নেই, কেবল আছেন মেহুলের মা আর চাচি। বাকি সবাই সেন্টারে। তারা এখন মেহুলকে নিয়ে বেরোবেন। মেহুল তখনও রিতাকে লাগাতার কল করে যাচ্ছে, মেসেজ দিয়ে যাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। তার চিন্তার মাত্রাও বাড়ছে। ওইদিকে রিতার মা বাবাও সেন্টারে গিয়ে মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছেন না। মেহুল গাড়িতে বসে অস্থির গলায় মাকে বলল, মা, রিতার ফোন তো এখনো বন্ধ বলছে। রামিনা বেগমও চিন্তায় পড়লেন, বললেন, কোথায় গেল মেয়েটা? বুঝতে পারছি না মা, ওর কোনো বিপদ হয়নি তো? আরে না, কিচ্ছু হবে না, চিন্তা করিস না, দেখবি সেন্টারে ঠিক চলে আসবে। মেহুল সেন্টার গিয়ে পৌঁছানোর পর তার সব কাজিনরা তার কাছে ছুটে আসে। মেহুল তখনও তাদের মাঝে রিতাকে খোঁজে, কিন্তু এখানেও রিতা নেই। সবাই তাকে ধরে ভেতরে নিয়ে যায়। মেহুল আশেপাশে রিতাকে খুঁজে চলেছে, তবে পায় না। তাকে নিয়ে রাবিরের পাশে বসানো হয়। আর এত চিন্তায় সে রাবিরের দিকে তাকানোর কথাও ভুলে গিয়েছে। তবে রাবিরের কাছে তার চোখ মুখ দেখে অন্যরকম লাগে। কিছুক্ষণ পরই সেখানে রিতার মা এসে মেহুলকে জিজ্ঞেস করেন, মেহুল, তোমার রিতার সাথে কথা হয়েছে? না আন্টি, ওর নাম্বার বন্ধ দেখাচ্ছে। হ্যাঁ, আমরাও তো ওকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় গিয়েছে? এই সেন্টারে কোথাও নেই? না, ভালোভাবে খুঁজেছি, পাইনি কোথাও। আচ্ছা আন্টি, আপনি চিন্তা করবেন না, চলে আসবে। হয়তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো প্ল্যান করছে। রিতার মা চলে গেলেন। রাবির তখন জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, রিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এখানেই আছে হয়তো, এত মানুষের ভিড়ে হয়তো বুঝতে পারছেন না। ও এখানে নেই। আমার সাথে পার্লারে গিয়েছিল, তারপর সেখান থেকে উধাও, আর এখন পর্যন্ত ওর ফোনও বন্ধ। চিন্তা হচ্ছে খুব। রাবির তাকে আশ্বাস দিয়ে বলে, চলে আসবে মেহুল, চিন্তা করবেন না। চারদিকে বেশ হইচই। মেহমানরা খেতে বসেছেন, ফটোগ্রাফাররা সব ছবি তুলতে ব্যস্ত। তবে মেহুল ঠিকমতো কিছুই করতে পারছে না। রিতার এখনো কোনো খোঁজ নেই। চিন্তায় বুক ধুকপুক করছে তার। একটু সময় পেলেই রিতাকে কল করছে। রিতার মা বাবাও এইদিকে অস্থির খুব। ওনারাও তার সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সবাই বরাবরের মতোই ব্যর্থ। এত সবের মাঝে হুট করে সেখানে অনেক সাংবাদিক এসে হাজির হন। সাংবাদিক দেখে মেহুল মেজাজ হারায়। রাবিরকে জিজ্ঞেস করে, সাংবাদিক কেন? আপনি ডেকেছেন ওনাদের? রাবির অবাক হয়ে বলে, না, আমি তো ডাকিনি। এত বড় নেতার বিয়ে, সাংবাদিক তো আসবেই। আশেপাশে এমনই সব গুঞ্জন শোনা যাচ্ছে। সাংবাদিক দেখে অনেকেই বেশ উৎসুক, অনেকে আবার এমন একটা ভাব নিয়ে আছে যেন তাদের এসবে বড্ড জ্বলছে। সাংবাদিকরা সব মেহুল আর রাবিরকে প্রশ্ন করতে ব্যস্ত, যদিও সব প্রশ্নের উত্তর কেবল রাবিরই দিচ্ছে। মেহুলের মাথায় এমনি বিশাল দুশ্চিন্তা, তার উপর এখন আবার সাংবাদিকের এত প্রশ্নে ভীষণ বিরক্ত হচ্ছে। সে না পারছে কিছু বলতে, আর না পারছে কিছু সহ্য করতে। রাবির বুঝতে পারছে ব্যাপারটা, তাই সে বেশি সময় না নিয়ে সাংবাদিকের উদ্দেশ্যে বলল, প্রশ্নের পালা শেষ হয়ে থাকলে এবার আপনারা গিয়ে খেতে বসুন। আসলে মেহমানরাও অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, ওনাদেরও একটু সময় দিতে হবে। একজন সাংবাদিক তখন বললেন, জি, আমরা অবশ্যই খেতে বসবো। তবে শেষ একটা প্রশ্ন, আপনার ওয়াইফ আপনাকে রাজনৈতিক ব্যাপারে কতটুকু সাপোর্ট করেন? আপনার এত ব্যস্ততা, ওনার কোনো অভিযোগ নেই? রাবির প্রশ্ন শুনে মেহুলের দিকে তাকালো, বলল, এই প্রশ্নের জবাব আমার ওয়াইফই ভালো দিতে পারবেন। মেহুল হালকা হাসার চেষ্টা করলো, মৃদু সুরে বলল, আমার ওনার কিছুতেই কোনো অভিযোগ নেই। আমার ভালো কাজে তো সবাই সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। তবে উনি ওনার এত ব্যস্ততার মাঝেও আমাকে যতটুকু সময় দিচ্ছেন, আমি তাতেই খুশি। আর ম্যাডাম, আপনিও কি সব কিছুতে স্যারের সাপোর্ট পাচ্ছেন? মানে আপনার সব ইচ্ছা অনিচ্ছাতে? মেহুল রাবিরের দিকে তাকায়। রাবিরও তার দিকে চেয়ে আছে। রাবির জানি মেহুলের উত্তর কি হবে, তবে তাকে অবাক করে দিয়ে মেহুল বলল, জি, উনিও আমাকে সব কিছুকে সাপোর্ট করেন। অবশ্যই সেটা যদি আমার জন্য ভালো হয় তবে। ঠিক আছে ম্যাডাম, আমরা আর বিরক্ত করব না। এবার আপনারা আপনাদের নিয়ে এনজয় করুন। রাবির একজনকে ডেকে বলল সব সাংবাদিকের খাবার টেবিলে বসানোর জন্য। তারপর সে গিয়ে আবার মেহুলের পাশে বসে।
মেহুলের চোখে মুখে এখনো চিন্তার ছাপ। রাবির জিজ্ঞেস করলো, রিতার ফোন এখনো বন্ধ? মেহুল অসহায় সুরে বলল, হ্যাঁ। কোনো সমস্যায় পড়েছে নাকি? আমিও তাই ভাবছি, নয়তো এমনি এমনি কেউ উধাও হয়ে যাবে বলুন। এই দেখুন, রিতার মা বাবাও কেমন অস্থির অস্থির করছেন, ওনারাও ভীষণ দুশ্চিন্তায় আছেন।